শোন না, আমার ছোট ছেলে কদিন আগে বিদেশ থেকে ফিরেছে। যদি কোনো ভালো মেয়ে থাকে বলিস না, ওর বিয়ে দিয়ে দেব। আরে বাহ, নিতেশ বিদেশ থেকে ফিরে এসছে, তাহলে তো ওর জন্য একটা বড়লোকের ঘরের মেয়ে দেখতে হয়। তোমার বড় বউয়ের মতো নয় যে একজোড়া কাপড়ে চলে এসেছে। আমায় দেখো, বড়লোকের বাড়ির মেয়ে এনে সব জিনিস পেয়েছি। আর এই যে তুমি যে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছ, এটাও আমার বৌমা নিয়ে এসেছে, যেটা আমি ডাইনিং হলে লাগিয়েছি। যাক ভালো। আর এক আমি, যার গরিব বৌমা কিছুই আনেনি। আর এখন আমার সব আশা ওই ছোট বৌমাকে নিয়ে রে। তুই দেখ না, এটা বড়লোক বাড়ির মেয়ে। আরে তুমি চিন্তা করো না, নিতেশের জন্য আমি বড়লোক বাড়ির ভালো মেয়ে নিয়ে আসবো। এইভাবেই কিছুদিন সময় যাওয়ার পর কমলা একটা বড়লোক বাড়ির সম্বন্ধ নিতেশের জন্য নিয়ে আসে। দেখো বিমলা, মেয়ে খুবই সুন্দর দেখতে, তার উপরে আবার বড়লোক বাড়ির। বাবা মার এক মেয়ে, খুব পণ পাওয়া যাবে। তুই বললে কথা বলবো? এটা আবার জিজ্ঞাসা করার ব্যাপার নাকি? তুই কথা বল, কালকেই আমরা যাব। বিমলা একজন লোভী মহিলা ছিলেন। তার বড় ছেলে প্রেম করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল বলে পণে কিছুই পায়নি। এই জন্য বিমলা সবসময় রেগে রেগে থাকতো। আর এবারও ঠিক করেছিল ছোট ছেলের জন্য ও বড়লোক বাড়ির মেয়েকেই নিয়ে আসবে। সম্বন্ধ পাকা হলো, আর ওর ছোট ছেলের বিয়ে সোনিয়ার সাথে হয়ে গেল। এসো আমার প্রিয় বৌমা, এই ঘরে তোমাকে স্বাগত। কি সুন্দর দেখতে আমার ছোট বৌমাকে, যেন একদম ডানা কাটা পরি। সোনিয়া পণে অনেক কিছু জিনিস নিয়ে এসছে, যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরো অনেক কিছু। আর বিমলা তার লোভী চোখ দিয়ে এসব দেখে খুব খুশি হয়ে যায় এবং ছোট বৌমাকে তার নিজের ঘরে নিয়ে যায়। ওহ, এই ঘরে তো একটা এসিও নেই, আমার খুব গরম লাগছে। মা, আমার পরে যে এসি এসছে সেটা এই ঘরে ইনস্টল করিয়ে দাও। উফ, কি গরম লাগছে রে বাবা। বৌমা, তোমার ঘরে? আমি তো ভাবছিলাম যে এটা ডাইনিং হলে লাগিয়ে দেব। ডাইনিং হলে কেন? আমার বাবার দেওয়া এসি আমার ঘরেই লাগাবো। আর আমি শ্বশুর বাড়িতে কোনো সমাজসেবা করতে আসিনি। আর ওই টিভিটাও আমি বড় স্ক্রিনে টিভি দেখি, এরকম ছোট স্ক্রিনে নয়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেটা বলবে। বিমলা পণে আসা সমস্ত জিনিসই ছোট বৌমার ঘরে রেখে দেয়। আর এইভাবেই কিছুদিন কেটে যায়, যেখানে ছোট বউ সোনিয়া সারাদিন এসির হাওয়া খাচ্ছে, আর অপরদিকে বড় বউ রিমি সারাদিন গরমে কাজ করে যাচ্ছে। একদিন গরমে রিমির গলা শুকিয়ে গেলে, গরমে কাজ করে গলা একদম শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। এই বলে রিমি সোনিয়ার ঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেতে লাগে। আহ, ঠান্ডা জল খেয়ে কি শান্তি পেলাম। আর তখনই সোনিয়া বাইরে থেকে শপিং করে চলে আসে। আহা, ঠান্ডা জল তো খুব খাওয়া হচ্ছে, আর অপরদিকে আমার ঘর এত নোংরা হয়ে আছে, সেটা তো কেউ পরিষ্কার করে দিচ্ছে না। সোনিয়া, আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যদি করে দাও তো কি অসুবিধা আছে? ঠিকই তো বলছে বৌমা, ও শপিং করে এসছে, ও হাঁপিয়ে গেছে। তুমি যদি ওর ঘরটা একটু পরিষ্কার করে দাও, তাতে তোমার কি যায় আসবে? নাও নাও, তাড়াতাড়ি করে ওর ঘরটা ঝাড় দিয়ে দাও, আর ফিনাইল হলে ঘরটা একটু পুছেও দেবে। ঠিক আছে মা। সোনিয়ার নিজের টাকা পয়সা আর নিজের রূপের জন্য খুব অহংকার ছিল, আর অপরদিকে রিমি ছিল খুব ভালো মনের মেয়ে। কিন্তু তার এই ভালোটা ওর শাশুড়ি কখনোই দেখতে পারতো না, আর সবসময় তাকে আজে বাজে কথা বলতো। একদিন যখন সোনিয়া সেজেগুজে সিনেমা দেখতে যাচ্ছিল, তখন রিমি বলল, সোনিয়া, আমি অনেকদিন ধরে কোথাও বাইরে ঘুরতে যাইনি, সিনেমা হলে তো কোনোদিনই যাইনি। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি নিজেকে কোনোদিন দেখেছো? যা তোমার চেহারা, আর না আছে তোমার ড্রেসিং সেন্স। তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই, আমার যা ইনসাল্ট হবে সে তো বলার নেই। তাই তুমি যা করছো সেটাই করো, এই বাড়ির কাজ, বুঝলে? সোনিয়ার চিৎকার শুনে বিমলাও ওখানে চলে আসে। কি হয়েছে? আমার বড়লোক বউ এত রেগে গেছে কেন? এরপর সোনিয়া বিমলাকে সব কথাই বলে, যা শুনে বিমলারও খুব রাগ হয়ে যায়। তোর সাহস কি করে হয় ছোট বৌমাকে এইসব কথা বলার? নিজের কালো চেহারাটা কোনোদিন দেখেছিস? কোন কুক্ষণে যে আমি তোকে ঘরের বউ করে এনেছিলাম। যা ঘরে যা, দিয়ে সব নিজের কাজ কর। সিনেমা দেখতে যাবে, অপয়া কোথাকার।
বড় বৌমা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, গিয়ে ঘরের কাজ করতে শুরু করলো। কালো বড় বৌমার সাথে সবসময় এরকমই হতো। এইভাবে বেশ কিছুদিন সময় চলে গেল। এরপরে দুই বৌমারই জন্মদিন এলো। ওদের দুজনারই একই দিনে জন্মদিন ছিল। বিমলা ছোট বউর জন্য দামি শাড়ি নিয়ে এলো। এই নাও ছোট বৌমা, তোমার এই বাড়িতে প্রথম জন্মদিন তো, তুমি এই শাড়িটাই পরে নিও, কেমন? এই শাড়ি মা? কেন, এটা তোমার পছন্দ হলো না বুঝি? এই শুনে সোনিয়া একটু মুখ বাঁকিয়ে বলল, না ঠিকই আছে, অতটা খারাপ নয়, তবে বিয়ের পর এটাই তো আমার প্রথম বার্থডে, তাই আমার বাবা অর্ডার দিয়ে আমার জন্য একটা রূপোর স্যুট বানিয়েছে একজন নামি দামি ফ্যাশন ডিজাইনারকে দিয়ে, তাই আমি আমার জন্মদিনে ওটাই পরবো। কি, রূপো দিয়ে তৈরি স্যুট? ওই স্যুট পরলে তো আমার বৌমাকে একেবারে ডানা কাটা পরি লাগবে। ঘরের কাজ করতে করতে রিমি ওদের সব কথাই শুনলো। আর রিমির খারাপ লাগলো যে তার শাশুড়ি ওর জন্য কিছুই আনেনি। জন্মদিন তো আমারও মা, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই নিয়ে এলে না। একটা সস্তা স্যুট নিয়ে এলেও তো আমার ভালো লাগতো, তাই না? এই কাল্লু বেহায়া কোথাকার, আমি কতবার বলেছি না, তুই শুধু নামেই এবাড়ির বউ, কিন্তু আসলে তুই এবাড়ির কাজের লোক। আহা, মহারানী স্যুট চাই, ওর বাবা যেন আমাকে সিন্ধুক ভরে টাকা পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা, তুই সবসময় না নিজের সাথে আমার কম্পেয়ার করবি না। আর শোন, আমার জন্মদিনে মা অনেক লোককে ইনভাইট করেছে, তাই বাড়ি ঘর পরিষ্কার করে সাজিয়ে দিয়ে নানা রকম খাবার টাবার বানিয়ে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। কারণ আমার ফ্রেন্ডরা যাতে জানতে না পারে তোর মতো কাল্লু আর গরিব আমার যা। ওই দিন রিমি খুব কাঁদল। ওর হাজবেন্ড অন্য শহরে চাকরি করতে গেছিল বলে ওর হয়ে বলার কেউ ছিল না। পরের দিন সকালে উঠে ও সারা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দেয়। তারপরে রান্নাঘরে গিয়ে নানা রকম সুস্বাদু খাবার বানাতে থাকে। নিজের জন্মদিনে সোনিয়া তার বাবার দেওয়া রূপোর স্যুট পরে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে যায়। আর অন্যদিকে রিমি পুরনো শাড়ি পরেই থেকে যায়। আরে বাহ, আমার বৌমাকে তো রূপোর স্যুট পরে একেবারে চাঁদের টুকরোর মতো লাগছে। থু থু, কারণ নজর না লাগে। ও আমার প্রাণের টুকরো বৌমা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। আর তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও, তুমি এখান থেকে চলে যাও, এখন আর তোমাকে দরকার নেই। যখন পার্টি শেষ হয়ে যাবে তখন এসে আবার সব পরিষ্কারের কাজ করবে। এরপর রিমি নিজের কপালকে দোষ দিতে দিতে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলে গিয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে যায়। আমার কালো আর গরিব হওয়ার জন্য আমার শাশুড়ি আর আমার ছোট যা আমাকে কত কথাই না শোনায়। যখন ও এসব কেঁদে কেঁদে বলছিল তখন হঠাৎ ওর চোখ গেল একটা চোরাবালির মধ্যে ফেসে থাকা খরগোশের ওপর, যে প্রায় ডুবতেই বসেছিল। আরে এ কি, ও তো প্রায় ডুবেই যাবে, আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। রিমি তাড়াতাড়ি গিয়ে ওই খরগোশকে বাঁচাবার চেষ্টা করে এবং ওকে বাঁচিয়েও দেয়। আর হঠাৎই ওর পা পিছলে যায় আর ও নিজেই ওই চোরাবালির মধ্যে পড়ে যায়। বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। তখনই চোরাবালির কাছের একটা গাছ থেকে একটা সোনালী রঙের স্যুট এসে রিমির গায়ে পড়ে। আর ওই স্যুটটা যথেষ্ট মজবুত ছিল, আর ওটা ধরেই রিমি চোরাবালি থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই হঠাৎ স্যুটটা বলে উঠল, আজকের পর আর তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। তুমি অনেক ভালো মানুষ। তুমি নিজের জীবন বিপদে ফেলে ওই খরগোশটার জীবন বাঁচাতে গেলে। আরে এটা আবার কি, তুমি তো কথা বলছো, এটা কি রকম চমৎকার হলো? হ্যাঁ, আমি এক সোনার জাদুর স্যুট। আমি পরিলোক থেকে এই লোকে এসে এই গাছের উপরই আটকে পড়েছিলাম। আর আমি তখনই মুক্তি পাবো যখন কোনো সৎ ব্যক্তি আমাকে ধারণ করবে। এসো, আমাকে তুমি ধারণ করো। ওর ওই কথা শুনে রিমি ওই স্যুটটা পরে নেয় আর তার সাথে সাথেই ও খুব সুন্দরী হয়ে ওঠে। এই দেখে রিমি খুব খুশি হয় আর ও ওই সোনার ড্রেসটা পরেই ওর ছোট জায়ের জন্মদিনের পার্টিতে যায়, যেখানে সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এ কি, তুমি সোনার ড্রেস পরে এসেছো? আর তুই এত সুন্দরী কি করে হলি? এরপর রিমি সবাইকে সব কথা জানালে সব শুনে সোনিয়া খুব রেগে যায়। এরপর রিমি ওই জাদুর সোনার স্যুটের সাহায্যে নিজের একটা বিলাসবহুল বাড়ি বানিয়ে নেয় আর নিজের স্বামীর সাথে সুখে বাস